রংপুরে আবু সাইদ হত্যা 2 আসামিকে 22 জুলাই ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। রাজপথে থেকেই জুলাইয়ে স্বপ্ন বাস্তবায়নের লড়াই চলবে, পিরোজপুরের নাহিদ ইসলাম। ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 36টি অংশে ভাঙন। লিবিয়ার টর্চার সেল থেকে মায়ের কোলে ফিরলেন সাগর। দেখছেন এটিএন নিউজ, দেশের খবরের সঙ্গে আছি আমি বাপরি ইয়াসমিন। এতক্ষণ নাসির ফ্লোর গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। রংপুরের আবু সাইদ হত্যার ঘটনায় 2 আসামি অন্য মামলায় গ্রেফতার থাকায় তাদের 22 জুলাই ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। সেই সাথে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পলাতক সাবেক উপাচার্য হাসিবুর রশিদ সহ 24 জনের বিরুদ্ধে 7 দিনের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে আশুলিয়ায় 6 মৃতদেহ পোড়ানোর মামলার পরবর্তী শুনানি 16 জুলাই ধার্য করা হয়েছে। সকাল 10টায় প্রথমে 2 মামলায় আটক 12 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর মধ্যে আবু সাইদ হত্যা মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সাবেক সহকারী রেজিস্ট্রার আসামি রাফিউল হাসান রাসেলকে। আরেকজন সেই অফিসের কর্মচারী আনোয়ার পারভেজ। তাদের দুজনকেই মামলায় গ্রেফতার দেখিয়ে 22 জুলাই ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এছাড়া ওই বিশ্ববিদ্যালয়ের পলাতক সাবেক উপাচার্য হাসিবুর রশিদ সহ 24 জনের বিরুদ্ধে 7 দিনের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। দিনের দ্বিতীয় মামলায় আসলে 6 জনের মৃতদেহ পোড়ানোর ঘটনায় আটক 8 জনকে তোলা হয় আদালতে। এরপর আগামী 16 জুলাই মামলার পরবর্তী দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। 24 জন পলাতক আসামির বিরুদ্ধে মাননীয় ট্রাইব্যুনাল দুটি পত্রিকায় বিজ্ঞপ্তির জন্য আদেশ দিয়েছেন, যেটি রেজিস্ট্রার অফিস ব্যবস্থা নেবেন। 22 জুলাইতে সেদিন পত্রিকা বিজ্ঞপ্তি হয়ে আসলে যারা পলাতক থাকবেন তাদের জন্য রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগ করা হবে। তারপরেই অভিযোগ শুনানির দিকে মামলাটি যাবে। ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি দায়বদ্ধতা থেকেই রাজপথে নেমেছি, তাই সরে যাওয়া সম্ভব নয়। দুপুরে পিরোজপুরে জাতীয় নাগরিক পার্টির পথসভায় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ঝড় বৃষ্টি যাই হোক রাজপথে থেকে জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নের লড়াই চলবে। জুলাই পদযাত্রার 13তম দিনের অংশ হিসেবে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভার আয়োজন করে এনসিপির পিরোজপুর জেলা শাখা। তাতে যোগ দেন দলটির শীর্ষ নেতারা। তবে প্রবল বৃষ্টির কারণে সংক্ষিপ্ত করা হয় সমাবেশ। এর আগে বেলা 11টার দিকে পিরোজপুর সার্কিট হাউস থেকে শুরু হওয়া পদযাত্রাটি শহরের সি অফিস, সদর হাসপাতাল গেট, মহিলা কলেজ, সাধনা ব্রিজ হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যায়। সেখানকার পথসভায় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা এবং স্থানীয় নেতারা। পিরোজপুরের কর্মসূচি শেষে ঝালকাঠির উদ্দেশ্যে রওনা হয় পদযাত্রা। বিকেলে সেখানে আরও কয়েকটি পথসভা করবেন এনসিপি নেতারা। শুধু ক্ষমতা চাইছে, শুধু দ্রুত নির্বাচন চাইছে, সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় নাই। জুলাই গণঅভ্যুত্থানে হয়তো আমাদের সাথে অনেক দলমত ছিল, কিন্তু দেশের সংস্কারের পক্ষে আজকে যদি কেউ না থাকে, আমরা যে তরুণরা রাজপথে নেমেছিলাম, আমাদের আহ্বানে যারা আপনারা নেমেছিলেন, আমাদের আহ্বানে যারা এসে শহীদ হয়েছিলেন, তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। আমরা রাজপথ থেকে সরে যেতে পারি না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড-এম জাহিদ হোসেন বলেছেন, জনগণের সমর্থিত সরকার ও গণতন্ত্র ছাড়া পরিত্রাণ নেই। দুপুরে সিলেট মহানগর বিএনপির মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি। বলেন, সরকারের মধ্যেই আওয়ামী দোসররা এখনও ঘাপটি মেরে আছে, তাই তাদের ডানে বামে অন্যায়কারীদের গ্রেফতার করা হচ্ছে না। সরকার ছাড়া, জনগণের সমর্থিত সরকার ছাড়া, গণতন্ত্র ছাড়া এখান থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নেই। তা না হলে সর্বগ্রাসী এই সমস্ত সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি বাংলাদেশকে বিপদগামী করতে পারে। আবহাওয়া ও অন্যান্য প্রসঙ্গ। ফেনীতে বন্যার 4 দিন পর মুহুরী, কহুয়া ও সেলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 36টি অংশে ভাঙন সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, মুহুরী, কহুয়া ও সেলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পরশুরামে
19টি ও ফুলগাজীতে 17টি সহ মোট 36টি স্থানে ভেঙেছে। অন্যদিকে কৃষি মৎস্য প্রাণী সম্পদ বিভাগের দেওয়া তথ্য মতে এবারের বন্যায় মৎস্য খাতে 8,12,50,000 টাকা এবং কৃষিতে 5,000-এর বেশি ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রাণী সম্পদের ক্ষতি হয়েছে 64,88,000 টাকা। পুরোপুরি পানি নেমে যাওয়ার পরে ক্ষয়ক্ষতির চূড়ান্ত পরিমাণ তুলে ধরা হবে বলে জানান সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা। গত মঙ্গলবার রাতে ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে বছর না ঘুরতেই ফের বন্যার কবলে পড়ে ফেনী। ছাগলনাইয়া, ফেনী সদর, দাগনভূঞা উপজেলার কিছু অংশে এখনও জমে আছে পানি। তবে জেলার অন্য দুই উপজেলার বেশিরভাগ এলাকায় বন্যার পানি নেমে গেছে। আমরা আমনের এখন বীজ ফেলাইছি শেষ। আমরা এক একটা কৃষক মনে করতে কত এই যে এখন আবার মনে করেন কি বীজ পাওয়া যাবে কিনা তাও নিয়ে সন্দেহ। মাছ বলতে মুরগি খামার বলতে আপনার গবাদি পশু সবকিছু আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে 2024 সালে আমরা সরকারের কাছে প্রত্যাশা করছিলাম যে সরকার আমাদের জন্য কিছু করবে, টেকসই বাঁধ নির্মাণ করবে। 2025 সাল আসার পরেও আমরা সরকারের থেকে এক পর্যন্ত কিছুই দেখি নাই। যেমন রাস্তাঘাট যেগুলো ক্ষয়ক্ষতি হবে সেগুলো আমরা দ্রুত সংস্কারের ব্যবস্থা নিব। ও কৃষকদেরকে প্রণোদনা দেওয়া এবং মৎস্য খামারি এবং প্রাণী সম্পদের যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন তাদেরকে প্রণোদনার আমরা ব্যবস্থা করব। দালালের খপ্পরে পড়ে লিবিয়ার বন্দিদশা থেকে ফিরেছেন ঝিনাইদহের যুবক সাগর। তার উপরে মাফিয়া চক্রের চালানোর নির্মম নির্যাতনের সংবাদ এটিএন নিউজে প্রচারের পর নড়ে চড়ে বসে প্রশাসন। সরকারি বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগে অবশেষে মায়ের কোলে ফিরলেন সাগর। ঝিনাইদহ প্রতিনিধি ইমন হাসানের পাঠানো তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। বৃষ্টি ভেজা পথ ধরে অটোরিকশাটি এসে থামল বাড়ির সামনে। ক্লান্ত বিষণ্ণ এক যুবক ধীর পায়ে ঢুকলেন বাড়ির ভেতর। ছুটে এলেন বাবা মা। সৃষ্টি হলো এক অশ্রু সজল পরিবেশ। মতিয়ার রহমান সাগর লিবিয়ায় দালালের খপ্পরে পড়ে মাফিয়া চক্রের হাতে নির্মম নির্যাতনে মৃত্যুর দুয়ার থেকে উদ্ধার হওয়া 162 বাংলাদেশির একজন। 10 জুলাই বৃহস্পতিবার সকালে নিজের বাড়ি ঝিনাইদহের মহেশপুরে ফেরেন তিনি, যাকে জীবিত পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিল পরিবার। তাকে ফিরে পেয়ে আবেগ যেন আর বাঁধ মানে না। সবাই তো বলেছে ছেলে বাঁচবেই না, আমিও তো আশা ছেড়ে দিলাম। তা সেই ছেলে যে আমার বুকে আসবে এটাই আমি কল্পনাই করতে পারিনি। আমার ছেলের উপর যে অত্যাচার, যে টর্চার করেছে ভিডিও কলে দেখায় তোরা মাফিয়ারা, যে দেখ যদি টাকা না দেয় তাহলে তোর ছেলে এখন মেরে ফেলবো। ওর অবস্থা তো দেখার মতো ছিল না। মানে আমি তো আশা ছেড়ে দিয়েছি, মনে করছি আমার স্বামী আর ফিরে আসবে না। 2023 সালের অক্টোবর মাসে লিবিয়ায় যান সাগর। সেখানে একটি হাসপাতালে কাজ করতেন। ইতালি যাবার স্বপ্ন থেকে দালাল ধরেন। দালাল তাকে মাফিয়া চক্রের কাছে বিক্রি করে দেয়। দীর্ঘ 9 মাস আটকে রেখে নির্যাতনের ভিডিও পাঠিয়ে চক্রটি তার পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করে নেয় 32 লাখ টাকা। সাগরসহ 80 জনকে এক ঘরে আটকে রেখে নির্যাতন করা হতো। সেখানেই মারা যায় 30 জন। এটিএন নিউজকে সেই লোমহর্ষক নির্যাতনের কথা জানান সাগর। 3 মাস মতো তাই সেই একই ঘরে আটকে রাখার পরে বাড়ি থেকে যখন বলে যে আমার ছেলেকে পাঠাচ্ছেন না, কি অবস্থা, যখন পেশার পরে তার উপরে সে তখন আমাকে কি করে বিক্রি করে দেয় মাফিয়ার কাছে, দিয়ে সে পলাতক হয়ে যায়। এবছরের 19 ফেব্রুয়ারি সাগরের বন্দিদশা নিয়ে এটিএন নিউজের সংবাদ প্রকাশের পর নড়ে চড়ে বসে প্রশাসন। দালাল মোজামের বিরুদ্ধে মামলা করে সাগরের পরিবার। পরে ব্র্যাকের আবেদনে তাদের আশ্রয় মেলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও IOM এর সেফ হোমে। সবশেষ 9 জুলাই মৃত্যু মুখ থেকে বেঁচে ফেরেন সাগরসহ 162 জন। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সময় হলো একটা বিরতি নেবার, ফিরে এসে আরো যা থাকছে। শারীরিক প্রতিবন্ধকতা কাটিয়ে BCS ক্যাডার উল্লাস পাল। স্বাগত, আবারও দেখছেন দেশের খবর। চলতি বছর SSCতে এক বিষয়ে পরীক্ষা দেন ঠাকুরগাঁও সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের 7 শিক্ষার্থী। পরীক্ষার প্রকাশিত ফলাফলে দেখা যায় 2টি বিষয়ে ফেল করেছেন তারা। এমন অদ্ভুত ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। প্রতিষ্ঠানটির সামনে থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী MS সামাদ। এর আগের বার যে পরীক্ষার ফলাফল ছিল সেখানে এক বিষয়ে ফেল করার পরে এবারে তারা পরীক্ষা দিয়েছিল সেই বিষয়টি, কিন্তু এবারে তাদের আরো 2 থেকে 3টি সাবজেক্টে তাদের ফেল এসেছে। অর্থাৎ একটি বিষয়ে পরীক্ষা দেওয়ার পরে
কারো কারো 2টি বিষয়ে ফেল এসেছে এবং কারো কারো 3টি বিষয়ে ফেল এসেছে। এ নিয়ে কিন্তু এই প্রতিষ্ঠানে যে 7 জন শিক্ষার্থী রয়েছে তাদের যে ভবিষ্যৎ সেটি কিন্তু বেশ অনিশ্চিত। এবং এবারে তো তুমি পরীক্ষা দিলা, কয়টা সাবজেক্টে তোমার ফেল ছিল এবং এবারে রেজাল্ট? আমি পরীক্ষা দিয়েছি 1 সাবজেক্টে, এবার রেজাল্ট আসছে 3 সাবজেক্টে ফেল আসছে। এর কি পরীক্ষা দিয়েছিলে, কোন কোন সাবজেক্টে? পরীক্ষা দিয়েছি গণিত, আর ফেল আসছে গ্রেড 2, আর কৃষি, গণিত, 3টা সাবজেক্টে ফেল আসছে টোটাল। অর্থাৎ 1 সাবজেক্টে পরীক্ষা দেওয়ার পরে তার সে অকৃতকার্য হয়েছে 3 সাবজেক্টে। এই শুধু সে নয়, তার মতো আর তার যে বন্ধুরা রয়েছে তারাও তাদেরও ফলাফল এরকম হয়েছে। আমরা একটু আরেকজন শিক্ষার্থীর কাছে জানতে চাই, এই যে ফলাফল 1 সাবজেক্টে পরীক্ষা, যেটা তোমরা ফেলেই করোনি, সেই সাবজেক্টগুলো তো এবার ফেল এসেছে, এটা নিয়ে তোমাদের কোনো ধরনের ঝামেলা হয়েছে কিনা পারিবারিক ভাবে বা মানসিক ভাবে? এটার কি সমাধান তোমরা চাও? আমরা তো অবশ্যই এটা সমাধান চাই, কারণ হচ্ছে এখানে আমাদের ফিউচার নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে যে আমাদের এখন ফিউচারটা কোথায়, আমরা কলেজেও ভর্তি হইতে পারবো না, বাসা থেকেও আমাদেরকে অনেক কথাই শুনতে হচ্ছে, প্লাস হচ্ছে আমাদের পাড়া প্রতিবেশী নানান লোক নানান কথা বলতেছে, এতে তো আমাদেরও খারাপ লাগতেছে। আমরা চাই এই বিষয়টা নিয়ে তাড়াতাড়ি যাতে শিক্ষা বোর্ড কোনো উদ্যোগ নেয়, এই শিক্ষার্থীদের ভবিষ্যৎ যাতে করে ভবিষ্যৎ যে অনিশ্চিত যে ভবিষ্যৎ রয়েছে সেটি যাতে করে নিশ্চিত করার জন্য আগামী দিনগুলো সম্ভাবনার হয় এবং তাদের পরীক্ষার ফলাফল ভালো হয় এমনই প্রত্যাশা করছেন এই শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবকেরা। গোপালগঞ্জের মকসুদপুরে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সকাল 11টায় উপজেলার রাখদি ইউনিয়নের চরপ্রসন্ন নদী গোডাউন রোডে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এ সময় বক্তারা বলেন, চরপ্রসন্ন নদী থেকে গোডাউন সড়কের প্রায় 1 কিলোমিটার এলাকা দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এতে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থীরা চলাচলে দুর্ভোগ সইছেন। পণ্য পরিবহনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। এই সড়কে চলাচলকারীরা প্রায়ই পড়ছেন দুর্ঘটনায়। চরপ্রসন্ন নদী গোডাউন রোডটি সংস্কারের দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন এলাকাবাসী। কাঁচামরিচ সহ শাকসবজির দাম এখনও ঊর্ধ্বমুখী। টানা বৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়ার অজুহাতে ধরাছোঁয়ার বাইরে চলে যায় কাঁচামরিচের দাম। কোথাও কোথাও কমতে শুরু করেছে এর ঝাঁজ। টানা বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি দেখা দেওয়ায় সবজির জন্য বিখ্যাত জেলা নরসিংদীর বাজারগুলোতে শাকসবজির দাম প্রায় দ্বিগুণ। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকায়, যা আগের সপ্তাহে ছিল 80 থেকে 100 টাকা। প্রায় সব ধরনের সবজির দামই কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা। যশোরের এক সপ্তাহের ব্যবধানে শাকসবজির দাম প্রায় দ্বিগুণ। বিক্রেতারা বলছেন, ক্ষেত খামারে পানি উঠে যাওয়ায় এই পরিস্থিতি। কিছুটা স্বস্তির কথা জানা গেছে বগুড়া ও মানিকগঞ্জ থেকে। কাঁচামরিচের জন্য প্রসিদ্ধ জেলা বগুড়ায় কেজি প্রতি দাম কমেছে 100 টাকা পর্যন্ত। সময় হলো আরো একটি বিরতির, ফিরছে একটু পর, সঙ্গে থাকুন। স্বাগত, আপনারা দেখছেন দেশের খবর। শারীরিক প্রতিবন্ধকতা দমাতে পারেননি তাকে, স্বপ্ন সত্যি হয়েছে তার। কোটা নয়, প্রতিযোগিতা করে 44তম বিসিএসে পছন্দের প্রশাসন ক্যাডার পেয়েছেন উল্লাস পাল। হার না মানা তার সংগ্রাম ও সাফল্য আজ অনেকের কাছেই অনুপ্রেরণার উৎস। শরীয়তপুর প্রতিনিধি রকনুজ্জামান পারভেজের তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের কার্তিকপুরের মৃৎশিল্পী উত্তম কুমার পাল ও আন্না রানীর 3 সন্তানের মধ্যে বড় উল্লাস পাল। জন্মগতভাবে তার 2 হাত ও 2 পা বাঁকা। হাঁটতে সমস্যা বলে বাবার সাহায্য নিয়ে যেতে হতো স্কুলে। লিখতেও হতো বাম হাত দিয়ে। ছোটবেলা থেকেই ফুটবল খেলা পছন্দ, কিন্তু সহপাঠীরা যখন খেলতো তিনি ছিলেন কেবলই দর্শক। শারীরিক সমস্যা নিয়ে কষ্টকর এক শিক্ষা জীবন, তবু প্রতিটি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে বিবিএ এবং এমবিএ করেন। এরপর কর্মজীবনে ঢোকার আরেক সংগ্রাম। 41তম বিসিএসে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে সুপারিশ পান, কিন্তু স্বপ্ন তার আরও বড়। 43তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে কলেজের প্রভাষক। তাতেও যেন তৃপ্তি নেই। অবশেষে অধরা স্বপ্নকে সফল করলেন তিনি। 44তম বিসিএসে প্রশাসন ক্যাডার পেয়ে জীবনের উল্লাস ছড়ালেন উল্লাস পাল। আমাকে যখন নিয়োগ দেওয়া হবে তখন আমি সমাজসেবায় নিজেকে নিয়োজিত করব। প্রশাসনকে প্রান্তিক মানুষের সাথে মিশে যাওয়ার এখানে সুযোগ রয়েছে। এই জন্য আমি আসলে এখনই একটা ভালো লাগা কাজ করছে।
তার সাফল্যে খুশি তার পরিবার ও শিক্ষকরা। গর্বিত বাবা মায়ের প্রত্যাশা, তাদের সন্তান মানুষ ও সমাজের কল্যাণে কাজ করে যাবে। অসুবিধাটাকে সে জয় করে তার মনের জোরে তার প্রতিভাকে আজকে এই পর্যায়ে নিয়ে আসছে। ও দেশের জনগণের জন্য কাজ করতে পারে, এটাই আমার আশা। উল্লাস প্রমাণ করলেন শারীরিক প্রতিবন্ধকতা সমাজের বোঝা নয়। আজ সবার সামনে তিনি আদর্শ এবং দৃষ্টান্ত। আমি অত্যন্ত ওর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। এটা আমাদের গর্বের। আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে গর্বিত। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এই ছিল দেশের খবরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।